আচ্ছা দেখেন, আমরা কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসের দিকে চলে যাই। আপনাদের প্র্যাকটিস কেমন চলতেছে? প্র্যাকটিস কতটুকু হলো? জি স্যার, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, প্র্যাকটিস চালায় যান, প্র্যাকটিস চালায় যান। প্র্যাকটিস সবচেয়ে বড় জিনিস। জি স্যার। প্র্যাকটিস না করলে কিন্তু অনেক পিছিয়ে পড়বেন। যেহেতু এখানে ক্লাসই হয় মাত্র 6টা, যে কটা বিষয় শেখাবো সেগুলোর উপর প্র্যাকটিস রাখলেই শুধুমাত্র এগুলো আয়ত্ত করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু এগুলো আয়ত্ত করতে পারবেন, এগুলো আপনার আয়ত্তের বাইরে চলে যাবে। এক্স্যাক্টলি স্যার। আচ্ছা দেখেন, আজকে আপনাদের 3য় নম্বর ক্লাসে যে সকল বিষয়গুলো থাকবে তা নিয়ে আগে একটু আলাপ আলোচনা করি। আমি শরীরটা এখনো সুস্থ হয় নাই, এখন আমার একটা ঠান্ডা জায়গা রয়েছে। আমি একটু হালকা সুস্থ ফিল করতেছি দেখে ক্লাসগুলো নিচ্ছি, নাহলে হয়তো জি আজকেও স্যার, নিতাম আপনার না। তো শুনে যাচ্ছে। আমি এখন একটু আল্লাহর রহমতে মোটামুটি একটু সুস্থ আছি, আল্লাহ জি পাকের অশেষ মেহেরবানি। আচ্ছা সবাই মাইক অফ করে দেন, সবাই মাইক অফ করেন, মাইক অফ করেন। ওকে স্যার। মাইক অফ। দেখেন, আজকে আমাদের যে বিষয়টা হচ্ছে তাটা হচ্ছে কিছু পার্থক্য আমরা আজকে বলবো, সেটা হচ্ছে আউটসোর্সিং কি এন্ড ফ্রিল্যান্সিং কি। এই দুইটার মধ্যকার পার্থক্য কি সেটা আগে আপনাদের একটু বোঝাবো। কারণ আপনাদের এখানে আসার পর অনেকে এরকম চেঞ্জ হয়ে যায় যে আসলে আউটসোর্সিং এন্ড ফ্রিল্যান্সিং কি সেটা অনেকে জানে না। তো তাই এই বিষয়টাকে, এই কনসেপ্টটাকে আগে ক্লিয়ার করার জন্য এই বিষয়টা নিয়ে আগে কথা বলবো। আমি যদি বলি আউটসোর্সিং কি, আউটসোর্সিং এর ফ্রিল্যান্সিং এর কিছু মধ্যকার পার্থক্য আছে। তার মধ্যে সর্বপ্রথম যেটা হচ্ছে, আউটসোর্সিং হচ্ছে একটা মুক্ত পেশা, ফ্রিল্যান্সিং একটা মুক্ত পেশা, ঠিক আছে। তবে আউটসোর্সিং করার জন্য কোনো প্রকার দক্ষতার প্রয়োজন হয় না, কোনো স্কিলের প্রয়োজন নাই, ঠিক আছে। এটা আপনি এখনই শুরু করতে চাইতেছেন, এখনই চাইলে এখনই শুরু করে ইনকাম করে ফেলতে পারবেন, এটা হচ্ছে আউটসোর্সিং। আপনার নির্ধারিত কোনো কাজ থাকা সত্ত্বেও, আপনার নির্ধারিত কোনো কাজ থাকা সত্ত্বেও আপনি আলাদা কোথাও থেকে ইনকাম করতেছেন, আউটসোর্স, যেটা অপর নাম হচ্ছে আউটসোর্সিং। কিন্তু ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং এর যে ব্যাপারটা হচ্ছে এটাও কিন্তু মুক্ত পেশা। তবে এটা করার জন্য একটা নির্ধারিত দক্ষতা, একটা নির্ধারিত স্কিলের প্রয়োজন আছে। যেমন ডাটা এন্ট্রি একটা স্কিল, একটা দক্ষতা, এটা করার জন্য আপনার একটা সে দক্ষতাটা প্রয়োজন আছে। তারপর দেখেন, আউটসোর্সিং করার জন্য তেমন সময়ের প্রয়োজন হয় না, তেমন নির্ধারিত কোনো সময় নেই, যখন করতেছেন তখনই হইতেছে। তবে ফ্রিল্যান্সিং করার জন্য অবশ্যই টাইম মেনটেন করার থেকে শুরু করে সকল কিছুই হয়। আউটসোর্সিং এর আপনার কোনো বস নাই, কোনো ক্লায়েন্ট নাই, ঠিক আছে, কোনো প্যারাও নাই। ফ্রিল্যান্সিং এ অবশ্যই আপনার ক্লায়েন্ট থাকবে, অবশ্যই আপনার ক্লায়েন্ট থাকবে, সেই ক্লায়েন্টের কাছ থেকে আপনি কাজগুলো পাবেন। এন্ড এটার জন্য একটা নিজস্ব একটা প্রফেশনালিজমের দরকার আছে। আপনাকে একজন প্রফেশনাল মাপের সেই দক্ষতা অর্জন করে সেটার উপরে কাজ চালায় যেতে হবে। তবে আউটসোর্সিং এ সেই প্রফেশনালিজমের দরকার নাই, এন্ড সেরকম সময়েরও প্রয়োজন পড়ে না, বা এটাতে কোনো ক্লায়েন্টও নাই। বুঝতে পারতেছেন আশা করি। আউটসোর্সিংটা হচ্ছে কোনো দক্ষতাবিহীন একটা কাজ, যেখান থেকে ইনকাম হয় ঠিকই, তবে সেই ইনকামটা করার জন্য কোনো দক্ষতার প্রয়োজন পড়ে না, ঠিক আছে, সেটা হচ্ছে আউটসোর্সিং। আর ফ্রিল্যান্সিং করার জন্য অবশ্যই নির্ধারিত দক্ষতা, যোগ্যতা এন্ড সেটার প্রতি একটা প্রফেশনালিজম থাকতে হয়, তখন গিয়ে আপনাকে একজন ফ্রিল্যান্সার হিসেবে ধরা হয়, ঠিক আছে। তো দেখেন, আজকে আমরা যে টপিকটা শিখবো সেটা অন্যতম একটা টপিক হচ্ছে ডাটা কালেকশন। ডাটা কালেকশন বলতে কি বোঝায়? ডাটা কালেকশন বলতে বোঝায় হচ্ছে কিছু ডাটাকে কালেক্ট করা, কোথাও থেকে কোনো ডাটা ইনফরমেশন কালেক্ট করা। এটা কি হয়, এটা কেন করতে হয়? মার্কেটে যখন নতুন নতুন কোনো কোম্পানি আসে, তখন সেই সকল কোম্পানি চায় যে তার এই কোম্পানি রিলেটেড, তার এই কোম্পানির মতো আরো যত কোম্পানি আছে, সে সকল কোম্পানির সিইও কারা, সে সকল কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর কারা, সে সকল কোম্পানি কবে এস্টাবলিশড হয়েছে, তাদের রেভিনিউ কেমন, তারা কোন জায়গায় ইয়ে করতেছে, তারা যে সার্ভিস দিতেছে সে কি মেলের মাধ্যমে দিতেছে, নাম্বারের মাধ্যমে দিতেছে, ঠিক আছে। এই সকল ইনফরমেশন গুলো তারা চায়। তো এখানে একটা কথা থাকতে পারে যে স্যার এই সকল ইনফরমেশন গুলো যখন তারা চাইবে, তখন তো তারা চাইলেই নিজেরাই করতে পারে। হ্যাঁ, তারা চাইলে নিজেরা করতে পারে, তবে যদি সেটা হয় একটা দুইটা ইনফরমেশন, দুই একটা কোম্পানি, 10টা কোম্পানি। কিন্তু তারা যখন 50, 100, 200 কোম্পানির চাইবে, তখন কিন্তু তারা এই কষ্টটা করবে না, তখনই তারা ফ্রিল্যান্সারদের হায়ার করবে। আপনাদের আমাদের যারা ডাটা কালেকশনের কাজ করব তাদেরকে হায়ার করে বলে একটা ইনফরমেশন দিয়ে দেয়, বলে যে এতগুলো কোম্পানির এই যে ওয়েবসাইটের লিংক দিয়ে দিলাম, এতগুলো কোম্পানির সিইও কে,
কোম্পানির সিইওর মেইল অ্যাড্রেস কি, কোম্পানির ইমেল কি, কোম্পানি কবে এস্টাবলিশ হয়েছে, এই সকল বিষয়গুলা তারা জানতে চায়। তখন তাদের একটা শীটের ভিতরে সকল ইনফরমেশন গুলো একসাথে করে তাদের কাছে দিয়ে দেওয়া হয়, আর এর বিনিময়ে তারা আমাদেরকে টাকা দেয় এই কাজটা করার বিনিময়ে। বুঝতে পারছেন? ডাটা কালেকশন কাজটা এই কারণে ক্লায়েন্টরা করায়, আর ডাটা কালেকশন কাজটা করবো আমরা। এর মধ্যে দেখেন আমি কিছু ফিল্ড নিছি, এখানে ফিল্ড বলতে কিছু ভ্যালু নিছি যেগুলা আমরা আজকে ফিল আপ করবো। একটা কোম্পানির মেইল নিব, সে কোম্পানির সিইও কে দেখবো, তারপর হচ্ছে কোম্পানির যে সিইও আছে তার মেইল কি সেটাও দেখবো, কিভাবে কোম্পানির সিইও মেইল বার করা যায়, তারপর কোম্পানির সেই কোম্পানির অ্যাড্রেসটা কি, সে কোম্পানি এস্টাবলিশ হয়েছে কবে, এমন 4-5টা জিনিসের কাজ আমরা আজকে করবো কিংবা শিখবো। তার পরবর্তীতে আপনারা নিজেরা নিজেরা প্র্যাকটিস করে। আর আজকের কথাটা বলে দিই, আজকের এই ক্লাসটা এটা কিন্তু পিসি এবং মোবাইলের ভিতরে কোনো পার্থক্য নাই, যেহেতু আমরা সম্পূর্ণ কাজটাই করব গুগল ক্রোমে। ঠিক আছে, সম্পূর্ণ কাজটাই আমরা সম্পূর্ণ করব গুগল ক্রোমে। তো গুগল ক্রোমে পিসি তো যে মোবাইলে কিন্তু একই, ওইখান থেকে জাস্ট মোবাইল থেকে ডেস্কটপ মোড দিয়ে নিলে সম্পূর্ণ পিসির মতোই দেখতে দেখা যায়, কোনো প্রকার পার্থক্য নাই। তো এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই, কোনো টেনশনেরও কোনো কিছুই নাই। তো প্রথমত আমরা আমাদের কাছে এখানে কিন্তু কোম্পানির নাম নাই, মানে ক্লায়েন্ট কিন্তু আমাদের কোম্পানির নামটা এখানে দেয় নাই, আমরা শুধুমাত্র নিজেরাই প্র্যাকটিস করতেছি। তো সেই কারণে আমি একটা নিজেদের একটা কোম্পানি নিয়ে নেবো নিজের মন মতো। ঠিক আছে, অবশ্যই সেটা ইউএস এর কোম্পানি নেবো, যেহেতু বাইরের কাজ আসবে বেশিরভাগ সময়, তাই আমি ইউএস এরটাই নিলাম। আমি এখান থেকে চলে যাচ্ছি সরাসরি আমার গুগল ক্রোমে, ক্রোম থেকে চলে যাচ্ছি ইনকগনিটো উইন্ডোতে। এখান থেকে আমি সার্চ করব বেস্ট কোম্পানি ইন ইউএসএ, এই দিলাম। ঠিক আছে, একটু অপেক্ষা করেন, আমি একটু পানি নিয়ে আসি। আচ্ছা দেখেন, তো আমরা কি করতে চাচ্ছিলাম, যে যে কোনো একটা কোম্পানি নিব, সেই কোম্পানির নাম অনুযায়ী আমরা সেই কোম্পানির সকল ইনফরমেশন গুলো বের করার চেষ্টা করি, তাই না? আমি বলতো ওই যে ফরচুন থেকে একটা কোম্পানির, যে কোনো একটা কোম্পানির নাম নেই, ইউএস এর একটা কোম্পানি, এখানে অনেক কোম্পানি আছে, আপনারা যেগুলো চান ইচ্ছা নিতে পারেন। যেমন এটা নিলাম এক্সন মোবিল। ঠিক আছে, এক্সন মোবিল এই কোম্পানির ইনফরমেশন আজকে আমরা নিব। এটা হচ্ছে ইউএস এর একটা খুবই নামি দামি একটা কোম্পানি। আমরা এই জন্য চলে গেলাম সরাসরি ক্রোমে, ক্রোম থেকে সার্চ দিলাম এক্সন মোবিল। এভাবে কিন্তু হবে, আপনাদের এই যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে না, এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবে, আপনাদের দিয়ে দিবে এই ওয়েবসাইটের লিঙ্ক। আপনারা সেই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে সরাসরি যাবেন, আমাকে লিঙ্কটা দেওয়া হয় না, আমি সরাসরি ঢুকতেছি। ঠিক আছে, তো দেখেন এখান থেকে এই যে এই ওয়েবসাইটের লিঙ্কটাতে প্রবেশ করলাম, ওয়েবসাইটটাতে প্রবেশ করলাম। প্রতিটা জিনিস আমি একটু বলে দিই, যে কোনো কোম্পানির যে কোনো ওয়েবসাইটের কোনো ইনফরমেশন যদি আপনি বের করতে চান, তাহলে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি সর্বপ্রথম আপনাকে অ্যাবাউট সেকশনে যেতে হবে। সর্বপ্রথম আপনাকে অ্যাবাউট সেকশনে যেতে হবে, অ্যাবাউট সেকশনে গিয়ে, ঠিক আছে, তারপর আপনাকে কাজ করতে হবে। অ্যাবাউট সেকশনে গেলেই সেই কোম্পানির যা ইনফরমেশন আপনার প্রয়োজন, সেই কোম্পানির যা ইনফরমেশন আপনার প্রয়োজন, অনেক কিছুই আপনি এখানে পেয়ে যাবেন। দেখেন এই অ্যাবাউট আস, এখানে বিজনেস ডিভিশন, আওয়ার হিস্টোরি, ম্যানেজমেন্ট কমিটি, গাইডিং প্রিন্সিপালস এবং অনেক কিছুই আছে। আমি এখান থেকে প্রথমত অ্যাবাউট সেকশনের বিজনেস ডিভিশনে যাই, তাদের এখানে একটু ডিভাইড করা, আওয়ার হিস্টোরিতে যাই প্রথমত। আওয়ার হিস্টোরি গেলে আমরা তাদের সম্পর্কে জানতে পারবো কবে থেকে এটা শুরু হয়েছে। দেখেন আজকে থেকে প্রায় 135 বছর আগে এটা শুরু হয়, দেখতে পাইতেছেন? দেখেন
প্রায় 1859 থেকে কর্নেল উইডন ড্রাক এন্ড আঙ্কেল বিলি স্মিথ ডুরিং দ্য সাকসেসফুল, তারপর হচ্ছে 1870, তাদের সম্পূর্ণ হিস্ট্রিটা এখানে কিন্তু দিয়া রাখছে। তাহলে 100 হইলে মোটামুটি অনেক আগে, ঠিক আছে। তারপরে কি নাম ছিল, কি আসে বিষয়, সকল কিছু এখানে দেওয়া আছে কিন্তু, দেখতে পাইতেছেন। তো আমি এখানে এই জিনিসটাই উঠাই দিব যে ওভার দ্য পাস্ট 135 ইয়ার ওয়াজ ইনভলভ ফ্রম এ রিজিওনাল মার্কেট, এটাই কিন্তু তারা নোটিস করবে। আমি এই লেখাটা পুরোটাই দিয়ে দিতে পারি তাদের হিস্টোরি, এই লেখাটা, যাতে ক্লায়েন্ট বুঝতে পারে যে তাদের কবে থেকে শুরু হয়েছে। এখানে এখানে কোম্পানির ইস্টাবলিশের জায়গাটা আমি এটা দিয়ে দিব, ঠিক আছে। কোম্পানির ইস্টাবলিশের জায়গায় আমি লেখাটা দিয়ে দিলাম, ওকে ফাইন। তারপরে হইতেছে গিয়া আপনারা এখানে দেখেন, তারপরে আমরা আসবো কোম্পানির অ্যাড্রেসে, অ্যাড্রেসটা একটু পরে যাচ্ছি। আগে কোম্পানির মেইলটা খোঁজার চেষ্টা করবো, যে কোম্পানিতে আমরা দেখতেছি কোম্পানির মেইল, কোম্পানির মেইলটা কিভাবে পাওয়া যায়। এর জন্য আমাদের কি করতে হবে দেখি এখানে কিছু দিছে নাকি। এর জন্য যাবো আমরা কন্টাক্ট আস, মানে ওদের সাথে কন্টাক্ট করার জন্য আমরা ওদের কন্টাক্ট আছে তো কিছুই দেয় না দেখি। এটা মুশকিল হবে আমাদের একটু খুঁজতে, অবশ্যই মুশকিল হোক, সমস্যা নাই, যেভাবে প্রসেস দেখা যাচ্ছে এইভাবেই করবে। যে ডিরেক্টরিতে যাই আমরা, এখানে দেখেন বিজনেস হেডকোয়ার্টার, এই যে তাদের ইনফরমেশন কিন্তু আমরা পাইছি, এটা হচ্ছে তাদের অ্যাড্রেস, কোম্পানির অ্যাড্রেস, ঠিক আছে। কোম্পানির অ্যাড্রেসটা নিলাম, অ্যাড্রেস, এটাকে ওয়েব রিসার্চও বলা হয়, ঠিক আছে। ওয়েব রিসার্চও বলা হয় এন্ড ডাটা কালেকশনও বলা হয়। এই যে আমি রিসার্চ করে করে বের করতেছি এটা, তাহলে আমি হেডকোয়ার্টার অ্যাড্রেস দিয়েছি, ঠিক আছে। আচ্ছা দেখি আবার কি আছে, অন্য কি জিনিসগুলো আমি পাই। এখানে তো আর কিছু নাই। সফটওয়্যার ডিসেবিলিটি, স্পিক কনেকশন, মিডিয়া কন্টাক্ট, মানে তাদের কন্টাক্ট করার মতো এমন একটা জিনিস। এখানে তো আরো কিছু নাই। ইমেইল, ইমেইলটা দেখি কি আছে, ইমেইলও নাই। তারা সরাসরি নাম্বার দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন, যে কোটা দেখতে পাচ্ছি আমরা কিন্তু নাম্বার দেখতে পাচ্ছি, মেইলটা দেখতে পাচ্ছি না। তারপরে দেখি এখানে না থাকলে সমস্যা নাই। ইনভেস্টর কন্টাক্ট, মানে তাদের এখানে যদি কেউ ইনভেস্ট করতে চায়, is related to bond with us, email with us, ইমেল আছে দেখি তো দিছে কিনা, হয়ে গেল ইমেল আছে, ইমেল আছে চালুই হয় না। এই যে মেইল, দেখেন মেইলটা চালু হতে চাইছে, দেখি মেইলটা চালু হোক, দেখি কি হয়। আমার কথা সবাই বুঝতে পারতেছেন তো ক্লিয়ারলি, যে আমি কি কাজটা করতেছি, কেন করতেছি, কেন করতেছি, অবশ্যই ক্লায়েন্ট দিবেন, কি কাজটা করতেছি। যদি না বুঝতে পারেন এখন আবার এটা দেখাই যাচ্ছে, এটা নাই আমার কাছে। ইমেল আস, মাইক্রোসফট অ্যাকাউন্ট চাইতেছে, আমি গুগলটা অ্যাড করি, দাঁড়ান একটু, এখানে হয়তো তাদের ইমেলটা আমরা পাবো, ঠিক আছে, একটু অপেক্ষা করবেন।
কানেক্ট হচ্ছে, একটু অপেক্ষা করবেন। সরাসরি মেসেজ পাঠিয়ে দিতে বলতেছে, কিন্তু সাইন ইনটা দিতে বলতেছে না। দেখি সাইন ইন হোক। যদি সাইন ইন হয় তাহলে তাদের একটা নাম্বার আমরা বাকি মেলটা আমরা পাবো, দেখি কি দেখায়। আর যদি না হয় তাহলে আরেকটা প্রসেস আছে, সেটাও দেখাই দিতে পারবো, সমস্যা নাই। তবে তাদের মেলটা আগে দেখার চেষ্টা করি। এই যে দেখেন, দেখছেন আসছে শেয়ার হোল্ডার রিলেশনস exxonmobil.com। আমরা এটা নিয়ে নিলাম, ব্যাস বন্ধ হয়ে গেছে, যেটা আমার দরকার ছিল। ঠিক আছে, এটা হচ্ছে কোম্পানি মেইল। আর এখানে আছে দেখেন শেয়ার হোল্ডার কন্ট্যাক্ট, তাই না? জেনারেল কন্ট্যাক্ট ফর ইনকোয়ারিজ রিলেটেড টু বন্ডস ইমেল আস। এই যে এটা বিদায়, আমরা জেনারেল কন্ট্যাক্টও নিতে পারবো। এই আশেপাশে ক্যাপিটাল মার্কেটস @exxonmobil.com। ঠিক আছে, আমরা মেলটা কিন্তু পেয়ে গেছি, যে মেলটা আমাদের প্রয়োজন ছিল বেশি। আমি আগেরটা ফালাই দিই, এটা দিয়ে ওকে। আমার মেলও এসে পড়ছে। এবার আসতে হবে আমার কোম্পানির সিইও কে। আমি এই 4-5টা ফিল্ড নিয়েছি, এই 4-5টা ফিল্ড যে আমি দেখাইতেছি প্রতিটার প্রসেস একই হবে। আপনার ক্লায়েন্ট যদি আরো বাড়ায়া দেয় তাতেও সমস্যা নাই, ঠিক আছে, হেজিটেট হওয়ার কিছু নাই, পাওয়া যাবে। তো আমার এখানে দেখেন এখন কিন্তু আমি মোটামুটি পেয়ে গেছি। তবে এখন লাগবে আমার কি কোম্পানির যে যারা যাদের আছে তাদের লাগবে। এখান থেকে কেরিয়ারে দেখি, কেরিয়ার কিংবা হচ্ছে লিডারশিপ এমন লেখা থাকবে, ঠিক আছে। দেখি কেরিয়ার, তাদের এখানে লিডারশিপটা লেখা নাই। কেরিয়ারে দেখি কি অবস্থা, কিছু দেখা যায় কিনা, কিছু পাওয়া যায় কিনা। এক্সপ্লোর কেরিয়ার or hiring process। join our talent community, এখানে তো নাই। এভাবে খুঁজতে হবে, ঠিক আছে, যে তাদের ইয়া কে আছে এগুলো খুঁজতে হবে। আগে আমরা এখান থেকে পাওয়ার চেষ্টা করব, না পাইতে পারলে অন্য পদ্ধতি আছে, এর থেকেও সহজ পদ্ধতি আছে, কিন্তু আমি সহজ পদ্ধতি যদি আপনাদের দেখাই তাহলে তো আপনার ম্যানুয়াল যে পদ্ধতি আছে এটা পাইলেন না, বুঝতে পারছেন? তো আমাদের ম্যানুয়াল পদ্ধতিটা আগে আপনাকে দেখাতে হবে। কোম্পানির সিইও, কিন্তু কিছুই নাই। নিউজ রুম দেখে দাও। আচ্ছা, এখান থেকে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এখানে যদি না পাই, ঠিক আছে, এখানে যদি না পাই তখন এই যে দেখছেন সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলা, লিঙ্কডইন, টুইটার, ফেসবুক, যে কোনো একটা যাবো, ধরুন সোশ্যাল মিডিয়া গেলাম, ম্যানেজমেন্ট কমিটি তো নাই এখানে। ম্যানেজমেন্ট কমিটি, লিডারশিপ এগুলো তো থাকে, এখানে এগুলো নাই, ঠিক আছে, এগুলো কিছু তিনি দেয় নাই। The corporate governance, who we are, contact director, এখানে ডাইরেক্ট দিয়ে দিচ্ছে, ডিরেক্টরে কিছু দেয় নাই।
এখানে কিছু আছে নাকি? এখানেও নাই। তো আমি সোজা পদ্ধতি একটু পরে দেখাবো। দেখেন এখান থেকে আমরা লিঙ্কডইনের লিঙ্কটা নিব, ঠিক আছে? লিঙ্কডইনের লিঙ্কটা নিলাম। এখানে দেখেন তাদের এখানে ইনফরমেশন পাওয়া যেতে পারে ৭৪,৭৯৪ এমপ্লয়ি। এই যে ঢুকলাম, এই যে সাইন আপ চাইতেছে। তো আমি এই লিঙ্কটারে নিয়ে আমার এখানে লগ ইন করা আছে, এখানে লগ ইন করা আছে। এখন আমি সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দ্বারা তাদেরকে খোঁজার চেষ্টা করবো, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দ্বারা তাদেরকে খোঁজার চেষ্টা করবো যে এখান থেকে যদি না পাই সোশ্যাল মিডিয়া লিঙ্ক দ্বারা পাই। দাঁড়ান দেখা, এখানে তাদের অ্যাবাউট সেকশনটা দেখি, এখানে কিছু পাই কিনা। ওয়েবসাইট, আমরা একই ওয়েবসাইটে ছিলাম, সমস্যা নেই। এখানেও কিছু নাই। তো নাই যেহেতু এখানে যে একটা পিপল আছে, দেখি তো পিপলটা দেখি। দেখেন এই জায়গায় পিপলের কিন্তু তারা তাদের তেমন কিছু দেয় নাই, ঠিক আছে? আমরা এখানে সৌমরে দেখবো, সৌমরেও নাই। এখানে সার্চ দিব হলো সিইও, আমরা সিইও কে চাচ্ছি এই কোম্পানি, সিইও নাই। এখন যখন কোনো জায়গায় কিছু নাই তখন কি করব, সরাসরি চলে যাব গুগলে, গুগলে লিখবো এক্সন মোবিল সিইও নেম, বাস চলে আসছে। তো আমি যদি এই সহজ পদ্ধতিতে আপনাদের আগে দেখাইতাম তাহলে কিন্তু আর হইতো না, তাই না? তো এখানে 2017 এক্সন মোবিল সিইও নেম, ঠিক আছে? The current board member are Michael J. Anklis, Chairman, Executive Officer, and Arthur Group. পাইছি আমরা, এক চান্সে পেয়ে গেছি। এখানে দেখি তো বোর্ড অফ ডিরেক্টর, এই জায়গাটা তো আমরা খুঁজলাম, তাই না? পাইনি তো। এই যে বোর্ড অফ ডিরেক্টর, এই যে এখানে তো ছিল, পাইনি। মাইকেল জে অ্যাঙ্কেলিস, বোর্ড অফ ডিরেক্টর, উনি হচ্ছে ডিরেক্টর, উনি চেয়ারম্যান এন্ড সিইও। আমরা ওনার নেমটা সুন্দর করে নিয়ে নিলাম, পেয়ে গেলাম আমরা সিইও কে, তাই না? পাইলাম না? এখন একটা বিষয় আছে, এই যে সিইও তো পাইছি, সিইও এর মেইলটা কই পাবো? সিইও এর সাথে যে ওনারা কন্টাক্ট করবে, সিইও তো তার সাথে কন্টাক্ট করার মতো কিছু দেয় নাই, দিছে? কিচ্ছু দেয় নাই। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা ট্রিক ব্যবহার করতে হবে, একটা মেইল খুঁজে বের করার জন্য একটা ট্রিক ব্যবহার করতে হবে। যেখান থেকে চলে যাব সরাসরি জিমেইলে, যে জিমেইলে এসে পড়লাম। জিমেইল থেকে এটা মোবাইলও একই, এখান থেকে কম্পোজে ক্লিক করবেন। এটা হচ্ছে যে কারো মেল বের করা একটা ট্রিক্স, যদি সে তার নাম ব্যবহার করে মেলটা ওপেন করে থাকে, যদি সে তার নাম ব্যবহার করে মেলটা ওপেন করে থাকে তাহলেই পারবেন। যে নামটা কপি করছে নামটা দিয়ে দিলাম, এই মাঝখানে যে এগুলো থাকে না অনেক সময়, তারপর আমি দেখি যেটা কেটে দিলাম, যে ডট কেটে দিলাম,
কেটে দিয়ে এই যে লেখাটা শেষে এসে দিবেন @gmail.com বাস দিয়ে দেন। এই যে উপর মাউসটা রাখেন, এই যে দুটো অপশন দেখছেন, এই দুইটা বাটন, একটা হলো সেন্ড মেসেজ, একটা হচ্ছে ভিডিও কল। এই দুইটা বাটন যদি এরকম ব্লু কালার থাকে তাহলে বুঝতে হবে এই মেলটা অ্যাক্টিভ, এই মেলটা অ্যাক্টিভ, মানে এই মেলটা ওকে আছে। আর যদি এরকম ব্লু কালার না থাকে তাহলে বুঝতে হবে এই মেলটা অ্যাক্টিভ নাই, এই মেলটা অ্যাক্টিভ নাই। আমি আবারও বলতেছি, কি করবেন দেখেন, এটা কেটে দিলাম, পুরো নামটা পেস্ট করে দিবেন। আমি আবার এখান থেকে আবার এই যেটা বাদ দিয়ে দিব, এটা বাদ দিব, এটা বাদ দিব, দিয়ে @gmail.com দিয়ে সার্চ করলাম। সার্চ করে তার নামের উপরে মাউস কার্সরটা রাখলাম, দেখছেন আসছে। এখন তার ছবিও এসে পড়ছে, কিন্তু দেখছেন তার ছবি সহ কিন্তু এসে পড়ছে, তিনি যেটাও ব্যবহার করছে। তো আমি যে দিয়েও দেখছি, যে ছাড়াও দেখছি, যে ছাড়াও একটা আইডিয়া আছে, যে দিয়েও আছে। তবে যে দিয়ে যেটা সেটা হচ্ছে তার পার্সোনাল আসছে, একটা হচ্ছে সেন্ড মেসেজ, একটা হচ্ছে ভিডিও কল। এই দুটো অ্যাক্টিভ দেখা যায়। এই দুইটা যখন অ্যাক্টিভ দেখা যাবে তখন বুঝে নিতে হবে যে ইমেলটা অ্যাক্টিভ। যারা তাদের নাম ব্যবহার করে মেল ক্রিয়েট করবে তাদেরকে এইভাবেই খুঁজে পাওয়া সম্ভব। এটা হচ্ছে যে কারো জিমেল খুঁজে পাওয়ার একটা ট্রিক। আমরা কি কোম্পানির যে সিইও আছে তারও মেল পেয়ে গেছি, যেগুলো আমাদের দরকার ছিল। মোটামুটি আমাদের এই কাজটা কমপ্লিট, এই প্রজেক্টটা কমপ্লিট। আমরা কোম্পানির মেল পাইছি, কোম্পানির সিইও নেম পাইছি, কোম্পানির মেল পেয়েছি, সিইও মেল পেয়েছি, কোম্পানির অ্যাড্রেস, তাদের এস্টাবলিশ হিস্টোরি, সকল কিছু আমরা পাইছি যা আমাদের প্রয়োজন ছিল। তো ক্লায়েন্ট আমাদের একটু বাড়ায়া বা কমায়া বলতে পারে, এগুলা ক্লায়েন্টের বলার উপর ডিপেন্ডেন্ট। তবে বের করার প্রসেস এইটাই, আপনারা যে বের করবেন, কিভাবে বের করতে হয় সেটার প্রসেস এইটাই, এটার মাধ্যমে বের করতে হয়। আশা করি সবাই বুঝতে পারছেন বিষয়টা। যদি এই ব্যাপারে এবার কারো কোনো কোয়েশ্চেন থাকে হাত উঠান, ঝটপট উঠাবেন, কারণ আমরা পরবর্তী কোয়েশ্চেনে আবার যাবো, পরবর্তী টপিকে চলে যাবো। কারো কোনো প্রশ্ন থাকলে হাত উঠান। কারো কোনো প্রশ্ন নাই? মাশাআল্লাহ, এত ভালো বুঝেছি আমি। কেউ কিছু মনে করবেন না, একটু ফান করলাম। যে আয়েশা ফারুকি ম্যাডাম। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন। স্যার, এই আমি প্রথমের দিকে একটু ডিস্টার্ব হয়েছিল, তো মানে বুঝি নাই এটা কি সম্পর্কে কোর্সটা, মানে আজকেরটা আর কি। এই আজকের টপিকটা হচ্ছে ডাটা কালেকশন, বিভিন্ন কোম্পানির ডাটা কালেক্ট করা। আমাদের ক্লায়েন্টরা আমাদের আচ্ছা আচ্ছা, বিভিন্ন কোম্পানি ইনফরমেশন দিতে পারে, যে আপনি ওই সকল হ্যাঁ, কোম্পানির ডাটাগুলো আমরা কালেক্ট করে দেন। সেই ডাটাগুলো হুম, কালেক্ট করে হচ্ছে আমাদের কাজ। আচ্ছা। আর স্যার, স্ক্রিনটা লেখাগুলো ছোট দেখাচ্ছে। মোবাইলটা ল্যান্ডস্কেপ করেন, মানে একদম কাট করেন, কাট করে হালকা হুম, জুমে দেন, তাহলে দেখবেন ঠিক আছে। হ্যাঁ। আর স্যার, পরবর্তীতে ওই যে স্যার ভিডিও রেকর্ড করা হয়, এগুলো দেখলে স্যার স্ক্রিনের লেখাগুলো একটু বোঝা যায় না। একটু বোঝা যায় না? জি স্যার। ওটা বোঝা যায় না কারণ হচ্ছে ওটা ইউটিউবে দেখেন, তো ইউটিউবে দেখতে হলে হ্যাঁ, আপনাকে ফুলি নেট লাগবে, একদম নেটের স্পিডটা আপনি ওইখান থেকে ওইটার যে রেজুলেশন আছে ওটাকে 1020 করে দিবেন, তাহলে ক্লিয়ার দেখতে পাবেন। আর না হলে ফুল স্পিড থাকলে ওটা অটোমেটিক 1020 হয়ে যাবে। যদি না হয় তখন 1020 করে দিবেন, কিংবা 780 এইচডি কোয়ালিটি, তখন পুরোপুরি ক্লিয়ার দেখতে পাবেন একদম, কোনো অক্ষর আচ্ছা কোনো কিছু খারাপ দেখা যায় না। ওটা হচ্ছে নেট স্পিডের আচ্ছা জন্য দেখা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে জি ওয়েলকাম। স্যার, আসসালামু আলাইকুম। আর কেউ নাই? জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কেউ নাই কোশ্চেনের? ওকে ফাইন, তাহলে আমরা এখন নেক্সট টপিকে চলে যাব। আমাদের নেক্সট টপিকটা কি? নেক্সট টপিক হচ্ছে গুগল ফর্ম। গুগল ফর্ম কি? গুগল ফর্ম দিয়ে কি করে? গুগল ফর্ম দিয়ে বিশেষ করে কাজ করা হয় সার্ভে। বিভিন্ন কোম্পানি যখন একটা জরিপ চালায়, জরিপ জরিপ বলতে বোঝানো হয় যে ধরেন, আমি দেখাচ্ছি কেমন জরিপ চালায়। তো গুগল ফর্ম হচ্ছে একটা ফর্ম, যেখানে একটা বিভিন্ন ফর্ম তৈরি করা হয়, যে ফর্মটার মাধ্যমে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করা হয়। ঠিক আছে, এটাই হচ্ছে গুগল ফর্ম, যেটার মাধ্যমে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করা যায়।
ঠিক আছে, তবে কেমন জরিপ চালানো হয়, কি করে, আর এটা কাজ কি, এটা কাজ অনেক, এটার কাজ অনেক আছে। আপনারা যদি মার্কেট প্লেসে যান না, তো অনেক কাজ আছে। মোটামুটি আমাদের অন্যান্য স্টুডেন্টরা এখন, এটা আগে এত পপুলারিটি ছিল না, আমি নতুন করে অ্যাড করছি কাজটা, তো এটা এখন মোটামুটি অন্যান্য স্টুডেন্টরা ভালো সাড়া পাইতেছে। এখনো কাজ শুরু করতে পারে নাই, তবে সাড়া পাচ্ছে। আমি এখানে চলে যাই সরাসরি ফাইবারে। দেখেন এখানে এসে আমি গুগল ফর্ম লিখে সার্চ করি। এই গুগল ফর্ম দ্বারা আপনাদের কাজ পাওয়ার চাহিদাটা অনেক ভালো হয়, মানে অনেক সহজ হয়ে যায়। কেননা এখানে দেখেন মাত্র 800 জন মানুষ আছে, মাত্র এই সার্ভিসটাতে মাত্র 800 জন মানুষ আছে। তো আপনারা যখন এখানে কাজ করবেন, তখন আপনাদের জন্য এখানে অনেকটা ভালো হইব। এখানে আপনাদের কম্পিটিশন কম থাকবে, আপনাদের সাথে কম্পিটিশন করার মতো মানুষ কম থাকবে। এই যে দেখছেন আই এম নট এ রোবট, এমন গুগল ফর্ম তৈরি করা হয়, এইগুলো ফর্ম গুলো তৈরি করে, ঠিক আছে, যে ফর্ম গুলোর মাধ্যমে বিভিন্ন মানুষের ইনফরমেশন কালেক্ট করা যায়। এই দেখছেন যেরকম ফর্ম, ফর্ম কালেক্ট করা যায়। দেখেন ভিডিও দেখাচ্ছি আর কি, এটা এমনিতেই, ঠিক আছে, এরকম ফর্ম কালেক্ট করা। ঠিক আছে, এটা ছিল আপনাদের এরকম ফর্ম আমরা একটা বানাবো। এই ফর্মটা আমরা বানিয়ে দেখবো কিরকম ফর্ম বানানো যায়। এখান থেকে বের হয়ে গেলাম, বের হয়ে আমি এখানে চলে যাবো হচ্ছে গুগল ফর্ম। এখান থেকে ডাইরেক্ট সরাসরি লিখবেন গুগল ফর্ম। এটার জন্য কোনো মোবাইল অ্যাপ নাই, সরাসরি গুগল ক্রোম ব্রাউজার থেকেই পারবেন, এগুলো কোনো টেনশন করার দরকার নেই। এখান থেকে গো টু গুগল ফর্মস, তারপরে যে প্লাস বাটনটাতে ক্লিক করবেন। দেখেন এখান থেকে এটা হচ্ছে একটা গুগল ফর্মের একটা ড্যাশবোর্ড। এখান থেকে আপনি চাইলে এটার নাম পরিবর্তন করে দিতে পারেন। আমি প্রথমত নামটা পরিবর্তন করি, স্টুডেন্ট ইনফো ফর প্র্যাকটিস কোর্স। আচ্ছা, ঠিক আছে, এখান থেকে যে কাজটা করবো আমি হচ্ছে আপনাদের কিছু ইনফরমেশন আমি নিব, আপনাদের কিছু ইনফরমেশন আমি এটা প্রথমত ক্রিয়েট করি, দেখতে থাকেন। এখান থেকে দেখেন একটা অপশন আছে কাস্টমাইজ থিম। কাস্টমাইজ থিমটাতে ক্লিক করে এখান থেকে আমি চাইলে থিমটাকে চেঞ্জ করে দিতে পারবো। দিলাম, দিয়ে এটা ক্লিক করার পরে যে ইনসার্ট আসছে, এখান থেকে আরো অনেক আছে, চাইলে দিতে পারবেন। ইনসার্ট করে দিলাম, ইনসার্ট হয়ে গেল। এটার সাথে থিমের কালার এটা দেবো, এটা দিলাম, এন্ড ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হোয়াইট। এই হচ্ছে কালার, তো গেল। এখান থেকে হয়ে যাওয়ার পর এটা ওকে, এখানে আমার একটা সুন্দর থিম চলে আসছে। এখন যে কাজটা করবো আমরা কিছু প্রশ্ন করবো, যেমন আমি দিচ্ছি আপনার নাম কি, ঠিক আছে, নেম, আপনি এখানে নেম লিখবেন। এখানে দেওয়ার পরে দেখেন এই যে এখান থেকে একটা অপশন মাল্টিপল চয়েস, এখানে ক্লিক করে কিংবা অটোমেটিক নিয়ে নেয় অনেক সময়। এখান থেকে শর্ট অ্যান্সার, শর্ট অ্যান্সার বলতে আপনার নামটা লেখার জন্য কতটুকু জায়গার প্রয়োজন, সেতটুকু জায়গা এখানে
সিলেক্ট করাই দিবে যে নামটা লিখতে শর্ট, অল্প জায়গার প্রয়োজন। আচ্ছা, তারপর যদি আরেকটা প্রশ্ন অ্যাড করতে হয় তাহলে এই যে অ্যাড কোশ্চেন, তারপর যদি আপনাদের কোনো কোশ্চেন বাহির থেকে নিতে হয় তাহলে এই যে ইম্পোর্ট কোশ্চেন, তারপর হচ্ছে এখান থেকে যদি আপনার কোনো টাইটেল এবং ডেসক্রিপশন অ্যাড করতে চান, কোনো কিছু লম্বা থাকে না, একটা টাইটেল এবং ডেসক্রিপশন থাকে না বিভিন্ন টপিকের, সেই টাইটেল এবং ডেসক্রিপশন অ্যাড করতে চাইলে এই অপশনটা ব্যবহার করবেন। সরাসরি যদি ইমেজ ব্যবহার করতে চান তাহলে এখান থেকে যে অ্যাড ইমেজ ক্লিক করলে ইমেজ অ্যাড হয়ে যাবে, ভিডিও অ্যাড হয়ে যাবে। কারণ এটা হচ্ছে কোনো সেকশন যদি বাড়াতে চান সেই সেকশনটা আলাদা করতে পারবেন এখানে। তো এই যে এটা অপশন, এটা হচ্ছে ডুপ্লিকেট মানে কপি করা, এটা দ্বারা ডিলিট। এটা হচ্ছে রিকোয়ার, মানে আপনি চাচ্ছেন এখানে যারাই ফর্মটা ফিল আপ করবে তাদের নামটা জরুরি দিতেই হবে, তখন এই রিকোয়ারটা যখন ক্লিক করে দিবেন তখন এখানটাতে এই নামটা তাদের দিতেই হবে। এই নামটা যদি তারা না দেয় তাহলে তারা এটা ফিল আপ করতে পারবে না। তারপর দেখেন আমি এখান থেকে প্লাস বাটনে ক্লিক করে আরেকটা কোশ্চেন নিলাম, তারপর দিয়ে দিলাম হচ্ছে তাদের ইমেইল। দেখেন এই যে তখন আমি এটা রিকোয়ার দিচ্ছি না, তখন এখানে একটা স্টার বাটন চিহ্ন আসছে, দেখছেন স্টার চিহ্ন আসছে যেটার সাথে লাল কালার দিয়ে করা। আমি তারপর দিলাম তাদের ইমেল, ইমেলটা দেখেন এখানে শর্ট অ্যান্সার আসে, তোমার এখানে শর্ট অ্যান্সার হলেই হয়ে যায়, এটা করে রিকোয়ার দিয়ে দিলাম। তারপর দিলাম হচ্ছে ধরেন আমি আরো কিছু ইনফরমেশন, যেমন তাদের ইমেল নিলাম, তারপরে অ্যাড্রেস দিব, তাদের অ্যাড্রেস কি, কোথায় থাকে, তাদের বাসা কই। তো এটা লিখতে তো আমার বড় বড় জোরের প্রয়োজন, তারা এখানে কি লিখছে লং অ্যান্সার টেক্সট, মানে আমার অ্যাড্রেসটা লিখতে বড় জায়গার প্রয়োজন, সেটা এখানে লিখছে। তারপরে দেখেন আমি এখান থেকে চাইলে এরপর একটা বানাতে পারবো, সেটা হচ্ছে আমি দিলাম যে তাদের কোয়ালিফিকেশন, কোয়ালিফিকেশন কি কি আছে, এটা দিলাম হচ্ছে এইচ এস সি, তারপর দিলাম হচ্ছে বি এ, তারপর দিলাম হচ্ছে এম এ, তিনটাতে দিলাম। ওকে, তো এই তিনটা তারা কি করবে মাল্টিপল চয়েস, মানে যে কোনো একটা চুজ করবে। এখানে এই যে মাল্টিপল চয়েস দিয়ে দিলাম, যে কোনো একটা চুজ করবে। তারপর এখান থেকে আবার অ্যাড কোশ্চেন, তারপরে হচ্ছে গিয়ে চুজ ইউর ফেভারিট কালার, তাদের ফেভারিট কালারটাকে চুজ করতে বললাম, দিলাম ধরেন রেড, ইয়েলো, ব্লু, ব্ল্যাক, ঠিক আছে। তারপর আবার দিলাম মনে করেন যে এখান থেকে দিব এখান থেকে দিলাম হচ্ছে which kind of fruit you like, এখান থেকে চেক বক্স, ঠিক আছে, চেক দিলাম ধরেন এখানে ম্যাঙ্গো, অ্যাপেল, বানানা, ওয়াটার ফ্রুট, এগুলো দিলাম। এখন এই যে প্রশ্নটা আছে এখানে কিন্তু আমরা মোটামুটি সকল কিছু কমপ্লিট, আপনারা এখানে আরো প্রশ্ন অ্যাড করতে পারবেন, আরো প্রশ্ন অ্যাড করতে, আমি জাস্ট এই যে এই ফিচার গুলো দেখানোর জন্য দিচ্ছি। তারপর আমরা দিলাম মনে করেন যে ডেট অফ বার্থ, ঠিক আছে, এখানে যখন দিলাম এই যে দেখেন ডেট সিলেক্ট করে দিবেন, ডেট, ঠিক আছে, দেওয়ার পর কিন্তু এখানে ডেট এসে পড়বে। তারপর আবার দিলাম হচ্ছে মনে করেন যে হোয়াট ইজ টাইম, দিলাম, এখান থেকে আমি সিলেক্ট করে দেবো টাইম, আপনি এখান থেকে টাইমটাও বলে দিতে পারবেন। এই সব জিনিসগুলো আমি এখান থেকে করব। এখন এটা আমি আপনাদের কাছে পাঠাবো, এখন আপনারা এটাকে ফিল আপ করবেন, আমি এটা এখন আপনাদের কাছে পাঠাবো। দেখেন এখান থেকে যে সেন্ডে ক্লিক করার পরে এই যে মাঝখানের যে লিংক, এটা শর্ট এন্ড ইউআরএল কপি করলাম, কপি করে এটা আমি আপনাদের কাছে পাঠাচ্ছি এখন আপনাদের এই মেসেজ বক্স, ঠিক আছে, এটা আপনারা ফিল আপ করেন কয়েকজন। এটা কয়েকজন ফিল আপ করেন। এই যে যারা ফিল আপ করবে তাদের কিন্তু একটা ইনফরমেশন আমার কাছে আছে, যে আমার কাছে এরকম 20 জন মানুষ আছে, তাদের পছন্দের কালার এই, তারা এই ক্লাসে পড়ে, তারা এই কোয়ালিফিকেশন, তারা
এই ধরনের রংটা পছন্দ করে। এই যে একটা জরিপ আমি চালালাম, এটা কিন্তু এটাকে বলা হয় জরিপ, যে আমি এই আপনাদের মাঝখান থেকে কতজন এটা পছন্দ করে। দেখেন আমি এটা ডিটেলস বলতেছি, ফিল আপ করুক, এটা আমি বলতেছি। হ্যাঁ? আর এর মধ্যে যদি কারো কোশ্চেন থাকে তাহলে হাত উঠাতে পারেন। এর মধ্যে যদি কারো কোশ্চেন থাকে হাত উঠান, আমি বলে দিচ্ছি। আমি চুপ করে আছি, কারো কোশ্চেন থাকলে হাত উঠান, নাহলে মেসেজে বলেন। এমডি শাহাবুদ্দিন মিয়া ভাই, এমডি শাহাবুদ্দিন মিয়া ভাই বলেন। স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার ওই গুগল ফর্মে মানে এই যেমন এমসিকিউ এক্সাম গুলো এটা কি নেওয়া সম্ভব? হ্যাঁ হ্যাঁ মানে গুগল ফর্মের মধ্যে হ্যাঁ মানে হ্যাঁ, নেওয়া সম্ভব। হ্যাঁ এমসিকিউর এক্সাম গুলো নেওয়া সম্ভব। যেটা ভুল হবে সেটা বুঝবো কিভাবে? মানে অটোমেটিক বোঝার কোনো সিস্টেম নাই যে যেটা রং অ্যান্সার দিলে সেটা অটোমেটিক একটা অ্যান্সার দেখায় যে ওটা ভুল জি না হয়েছে, জি না জি না জি না, এরকম কারেক্ট অ্যান্সার? না না না, সেটার পদ্ধতি নেই। বিভিন্ন জায়গায় দেখি তো ওইভাবে পোস্ট গুলো করে, তো ওটা কিভাবে করে মানে এটা যদি জানতাম। বিভিন্ন জায়গায় বলতে আপনার ওটার জন্য একটা আলাদা জিনিস ব্যবহার করা হয়, ওটার জন্য যেখানে আপনার কোশ্চেনও দিবেন এবং কোশ্চেন অ্যান্সারও দিয়ে দিবেন, তাই না? যদি ওটা ভুল হয় অটোমেটিক সেই ভুলটা শো হ্যাঁ করবে যে এটা ভুল হয়েছে। ওটা একটা, ওটার জন্য একটা আলাদা হ্যাঁ মেথড তারা ব্যবহার করে। এবার সেটা গুগল ফর্মের না, এটা অন্য। আচ্ছা, আর কেউ করতে হবে না, এখানে ওয়েবসাইটে মোটামুটি যে 8-9 জন করছে। জি ভাই স্যার বলেন। জি ওয়েবসাইটে যে কন্টেন্ট গুলো ব্যবহার করে এইভাবে শো করে অপশন দিয়ে, সেটা কিভাবে এটার মাধ্যমে করে না অন্য ভাবে করে? না না না, ওইটা ওয়েবসাইটের অনেক প্লাগইন তো আছে, আবার কোডিং আছে, আহ, আলাদা। আচ্ছা ঠিক, এইটুকু জানা ছিল। জি আচ্ছা, আয়েশা ফারুকী ম্যাডাম বলেন। জি স্যার, এই টপিকটা কি ওই ওই রিলেটেড? আর এখানে কিভাবে ঢুকবো এটা বুঝি নাই। ওই রিলেটেড বলতে বুঝি নাই, কোন রিলেটেড? মানে ওই যে প্রথমে দেখাইছেন ওই কোম্পানি। ওইটার কাজ আলাদা, এটার কাজ আলাদা, দুটার কাজ আলাদা। আর আর এটা এটা কি? ঢুকবেন হচ্ছে হ্যাঁ, গুগল ক্রোমে সার্চ করবেন গুগল ফর্ম লিখে। এখানে পিসিতে যা দেখতেছেন মোবাইলে তাই দেখবেন, আলাদা কিছু নাই, সেম সেম। গুগলে ঢুকে স্যার? জি জি, গুগলে ঢুকে গুগল ফর্ম আচ্ছা লিখে সার্চ করবেন তাহলে হবে। আচ্ছা। আর এখানে স্যার, এখানে কি কি কাজ করব স্যার? এই যে এভাবেই ফর্ম তৈরি করবেন, হ্যাঁ আপনার ক্লায়েন্ট হ্যাঁ আপনাকে হ্যাঁ। বলে দিবে, জাস্ট আপনি ফর্মটা তৈরি করে দিবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। রুদ্রনীল দাস ভাই, স্যার এই জায়গায় একটু আগে যে দেখলাম যে আর কি ক্যাপচা, মানে এই জায়গায় কি ক্যাপচা অ্যাড করা যায়? এটাতে ক্যাপচা অ্যাড করা যায় না ভাই, এটাতে না আর ক্যাপচা কি অ্যাড করার অনেক কোনো গুগল উপায় নেই। ফর্মের ভেতর দেখছিলাম আর কি যে ক্যাপচা অ্যাড করে, ওইটা কিভাবে?
ওইটা তার গুগল ফর্মটাকে তাদের ওখানে গুগল ফর্মের কিছু পেইড ভার্সন পাওয়া যায়, যারা তাদের নিজের কাজের জন্য করা হয়। ওইটা যখন যদি আপনাকে ক্লায়েন্ট দেয়, ঠিক আছে, তখন পাইবেন এটা ভালো করে। ও আচ্ছা, ক্লায়েন্টের কাছে এইটুকু এরকম জানা ছিল। ভার্সন থাকে, ক্লায়েন্টদের কাছে এমনটা ভার্সন থাকে, বুঝছেন? ও সেটা ওখান আচ্ছা, থেকে পাইবেন। হ্যাঁ স্যার, এইটুকু জানা ছিল। আচ্ছা দাঁড়ান, তারপর আমি একটু দেখি আমার যতটুকু জানা যে এটা পেইড ভার্সনে। আমি এর আগে এটা কাজ করি নাই, ঠিক আছে। আমি যতটুকু এর আগে দেখছি সেটা হচ্ছে পেইড ভার্সনে পাইছিলাম, ফ্রি ভার্সনে পাই নাই। ও আচ্ছা, প্রোফাইল ক্যাপচার, ক্যাপচুলেশন, ক্যাপচারাইজার, রিপোর্ট নাই। মাইক অফ করেন, মাইক অফ করেন, মাইকটা অফ করেন। এটা এখানে নাই। আচ্ছা দেখেন, আর কেউ সাবমিট করা লাগবে না। এই যে দেখেন আমি যে এটা দিলাম, এটা কিন্তু আমার এক ধরনের জরিপ। কেমন, কে কার কি নাম সেটা পাইলাম। তারপর হচ্ছে দেখেন কতগুলা ইমেল আসছে, এগুলোও পাইলাম। তিনি একবার দুইটা দিছে ইমেল, তারা একটা একটা করে দিছে, ঠিক আছে। তারপর কতজনের অ্যাড্রেস কোথায়, এই অ্যাড্রেস গুলো আমি পাইলাম। তারপরে এই 13 জনের কোয়ালিফিকেশন কি, বেশিরভাগ হচ্ছে এইচএসসি, আর মাত্র একজন হচ্ছে এমএ মাস্টার্স। এবার দেখেন কতজন মানুষ কোন কালার পছন্দ করে, এখানে 13 জন মানুষের ভিতরে কতজন রেড পছন্দ করে, কতজন ব্ল্যাক পছন্দ করে, কতজন ইয়েলো পছন্দ করে, কতজন ব্লু পছন্দ করে, সকল কিছু ইনফরমেশন কিন্তু আমি পাইলাম। তারপরে তার মধ্যে আবার এই 13 জন মানুষের মধ্যে কতজন হচ্ছে কি আপনি ম্যাঙ্গো পছন্দ করে, কতজন অ্যাপেল পছন্দ করে, কতজন ব্যানানা পছন্দ করে, কতজন তরমুজ পছন্দ করে, এগুলো কিন্তু সবই আমরা পাইলাম, ঠিক আছে। এর মধ্যে আমরা দেখেন ডেট অফ বার্থ, তাদের ডেট অফ বার্থ গুলো আমরা জানতে পারলাম। এরপর হচ্ছে তাদের টাইম, এই যে কোনো টাইম, এই টাইম গুলো আমরা জানতে পারলাম। এটাই হচ্ছে জরিপ, ঠিক আছে। এটাকেই বলা হয় জরিপ, মানে আপনারা যা লিখছেন তাই জাস্ট আমি দেখতে পাচ্ছি। এখন আমি চাইলে এইগুলোর একটা গুগল শিটও নিয়ে নিতে পারবো। যে দেখেন এখান থেকে গুগল শিটের লোগোটা আছে, এটা মোবাইলেও পাইবেন, গুগল শিটের এই লোগো, এটা গুগল শিটের লোগো। এই লোগোতে ক্লিক করলে আমরা সরাসরি নিয়ে যাবে, দেখেন ক্রিয়েট, ক্রিয়েট দেওয়ার পর আমি গুগল শিটে চলে যাব ডাইরেক্ট, দেখছেন গুগল শিটে চলে আসে। এই যে আপনাদের টাইম, ডেট একসাথে, নেম, মেল, অ্যাড্রেস, কোয়ালিফিকেশন, ফেভারিট কালার, ফেভারিট ফ্রুট, ডেট অফ বার্থ, সব একসাথে এক জায়গায় চলে আসছে। কিসের মাধ্যমে? এটা হচ্ছে গুগল শিটে আমি পুরোটা পেয়ে গেলাম। দেখতে পাইছেন কত তারিখে নিছি, কয়টা বাজে নিছি, সকল ইনফরমেশন আছে এই জায়গায়। তারপরে ক্লায়েন্টরে এটা এখান থেকে এইভাবে ডাউনলোড দিয়া এটা সরাসরি ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দিবেন, শেষ, আপনার কাজ কমপ্লিট। এই ছিল আপনাদের গুগল ফর্ম, ঠিক আছে। এটাই হচ্ছে আপনাদের গুগল ফর্ম। এখন আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে সেই বিষয়টা হচ্ছে পিডিএফ টু ওয়ার্ড। পিডিএফ টু ওয়ার্ড কি? পিডিএফ হচ্ছে একটা ধরনের অ্যাপ, পিডিএফ হচ্ছে এক ধরনের একটা ফাইলের সিস্টেম, যেটার মাধ্যমে বিভিন্ন ফাইল খুব কম জায়গায় রাখা যায়। এটা হচ্ছে পিডিএফ। এটা আপনার বানায় ছাড়বেন না, আপনার ক্লায়েন্ট যখন অর্ডার দিবে তখন বানাবেন। ক্লায়েন্ট অর্ডার দেয় এগুলো, যে এই ইনফরমেশন দ্বারা তুমি এটা বানাও, তখন এটা। আমি যেটা বলতেছিলাম, পিডিএফ হচ্ছে এক ধরনের একটা ফাইলের নাম। তো সেই ফাইলটা থাকে, যে ফাইলটাতে কোনো কিছু এডিট করা যায় না। পিডিএফ ফাইল কোনো প্রকার এডিট, কোনো কিছু অ্যাড, কোনো কিছু ডিলিট কিচ্ছু করা যায় না। একটা পিডিএফ ফাইলে যতই লেখা থাকুক সেটাকে কিছু করা যায় না। তো ক্লায়েন্টরা সেরকম একটা লম্বা পিডিএফ ফাইল থাকে দেখা, ক্লায়েন্টরা কি করে, সেই পিডিএফ ফাইলটা আপনাদের কাছে পাঠায় দিবে, যে তুমি এই পিডিএফ ফাইলটাকে ওয়ার্ডে রূপান্তর করো, মানে গুগল ডক্স এ রূপান্তর করো, কিংবা গুগল শিটে রূপান্তর করো। সেক্ষেত্রে আপনারা কি করতে হবে? সেক্ষেত্রে আপনারা একটা ওয়েবসাইটের ব্যবহার করবেন। আমি এই স্ক্রিনটা শেয়ার দিয়ে নেই।
আমি নিজেও জানি দেখা যায় না। এই যে দেখেন, এই যে স্ক্রিন শেয়ার, এই যে দেখেন আমি এখান থেকে একটা ওয়েবসাইট সিলেক্ট করব যেটার নাম হচ্ছে আই লাভ পিডিএফ। ওয়েবসাইটের নাম হচ্ছে আই লাভ পিডিএফ। আই লাভ পিডিএফ। সমস্যা মাইক অন কে? বাহ, ওয়েবসাইটের নাম আমি আবারও বলতেছি, ওয়েবসাইটের নাম হচ্ছে আই লাভ পিডিএফ। আই লাভ পিডিএফ। এই ওয়েবসাইটে চলে যাবেন আপনারা কি করার জন্য? আপনার ওয়েবসাইটটাকে পিডিএফ ফাইল থেকে ওয়ার্ড ফাইলে রূপান্তর করার জন্য। আমি এখান থেকে, ঠিক আছে, আমার এটা কিন্তু এখন পিসি মোডে আছে, মানে পিসিতে যেমন দেখা যায় এমনই দেখতে পাবেন, পিসি মোড যেটাকে বলে। দিয়ে এখান থেকে এই যে দেখেন www.ilovepdf.com, এটার নাম হচ্ছে, এটা হচ্ছে ওয়েবসাইটের নাম, ঠিক আছে। এই ওয়েবসাইটে যাবেন আপনারা, গিয়ে ilovepdf.com এর জুড়ে যাবেন। এখানে দেখেন সবকিছু থেকেই পিডিএফ করা যায়, পিডিএফ থেকে ইয়াতে নেওয়া যায়, ওয়ার্ডে নেওয়া যায়, ওয়ার্ড থেকে আবার পিডিএফ চাইলে করতে পারবেন। এখানে পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু এক্সেল আছে। তো আমি এখন কি করব, একটা ফাইল, একটা পিডিএফ ফাইলকে আমি ওয়ার্ড ফাইলে রূপান্তর করব। এই যে পিডিএফ ফাইলটাতে ক্লিক করলাম, এখান থেকে সিলেক্ট পিডিএফ ফাইল, মানে আমাকে একটা পিডিএফ ফাইল সিলেক্ট করতে বলতেছে। আমি সিলেক্ট পিডিএফ ফাইলে ক্লিক করে এখান থেকে ফাইলসে ক্লিক করলাম। এখান থেকে আমি পিডিএফ ফাইলটা ধরাই দিই। দেখেন আমার এখানে একটা পিডিএফ ফাইল আছে, ঠিক আছে, এই যে পিডিএফ। দেওয়ার পরে এখানে কি কনভার্ট টু ওয়ার্ড, কনভার্ট টু ওয়ার্ডে ক্লিক করলাম। আমার এটা ওয়ার্ডে কনভার্ট হয়ে যেতেছে। এখান থেকে ডাউনলোড ওয়ার্ড, যখন ডাউনলোড দিবেন এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে কি করতে হবে, ডাউনলোড হওয়ার পরে আপনাদের চলে যেতে হবে আপনাদের গুগল ডক্স, গুগল ডক্স হোক কিংবা গুগল শিট, যে ফাইলে ক্লায়েন্ট দিছে। যদি গুগল শিটের লেখালেখি হয়, গুগল শিটের অঙ্কের মতো হয়, তাহলে গুগল শিট দিবেন। আর যদি গুগল ডক্স এর লেখালেখি হয় তাহলে গুগল ডক্স দিবেন। এখানে আসার পরে এই যে এল এর সাথে একটা মেনু দেখা যায়, এটা হচ্ছে ফাইল আপলোডের মেনু। এখান থেকে আমি ফাইলটা আপলোড করব। এখানে আমি ফাইলটা এখানে আপলোড করে দিলাম। দেখছেন, এই যে ফাইলটা আমি আপলোড করে দেবো। এখন কিন্তু ফাইলটা কিন্তু সুন্দরভাবে সাজানো নাই, আছে সাজানো নাই কিন্তু। আমি যদি আমার ওই আগের পিডিএফটা দেখি, ওই পিডিএফটা কিন্তু সাজানো। দেখেন আমি পিডিএফটাকে দেখি। তো তারপরে কি করতে হবে, এই পিডিএফ ফাইলটাকে আপনার ওপেন করতে হবে। আপনার যে পিডিএফ ফাইলটা যেটা থেকে আপনি ইয়া করছেন, ওয়ার্ডে রূপান্তর করছেন, সেই পিডিএফ ফাইলটাকে আপনি চেক করবেন। আবার গুগল ডক্স, এখান থেকে আমি সেই পিডিএফ ফাইলটাকে ধরা দিতে পারি। এখানে তো পিডিএফ ফাইল মনে হয় না আসবে, আসে না। আমি সরাসরি পিডিএফ ফাইলটাকে চেকিং করার চেষ্টা করব। সেই পিডিএফ ফাইলটাকে ওপেন করবেন আপনারা, বুঝতে পারতেছেন? যে পিডিএফ ফাইলটা অলরেডি ওয়ার্ডে রূপান্তর করে ফেলছেন সেটাই আবার ওপেন করবেন। আমি এখান থেকে ডাউনলোডে যাই, এই যে পিডিএফটা যাই, ড্রাইভ পিডিএফ ভিউয়ার। এবার দেখেন এই যে ফাইলটা যেভাবে সুন্দরভাবে সাজানো আছে, এই ফাইলটা যেভাবে সুন্দরভাবে সাজানো আছে, আমার এই ফাইলটা কিন্তু এভাবে সাজানো নাই। এই ফাইলটা যত সুন্দর করে সাজানো, আমার এই ফাইলটা কিন্তু এরকম ভাবে সাজানো নাই, আছে। দাঁড়ান দেখাই, এই যে এই ফাইলটা, এটা কিন্তু এভাবে সাজানো নাই, তাই না? তো আমার এখন কি করতে হবে, এটাকে ওটা দেখে দেখে এটা সাজাতে হবে, বুঝতে পারছেন? এখন কাজ হবে এটাই, ওটা দেখে দেখে এটা সাজাবো। যে সেকশন গুলো আছে, যে কাজগুলো আছে, ওই কাজগুলো এখন এটা দেখে দেখে করবো।
ঠিক আছে, কাজগুলো এখন করতে হবে আমাকে এভাবে দেখে 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 সাজাতে হবে, এটাই হচ্ছে আপনাদের কাজ। এখানে কলাম ব্রেক আসছে, এটা আসছে, এই কলাম ব্রেক এগুলো পাঠাই দিতে হবে, এগুলো সরাই দিতে হবে, এগুলো সরাইয়া তারপরে সম্পূর্ণ কাজটা আপনার সম্পন্ন করতে হবে। ঠিক যেমন ভাবে পূর্ববর্তী সময়ে আপনার পিডিএফটা ছিল, ওয়ার্ডে আসার পরও যাতে সেটা একই দেখা যায়, বুঝতে পারছেন? ওয়ার্ডে আসার পরও যাতে সেটা একই দেখা যায় সেভাবে এটা সুন্দরভাবে সাজাতে হবে। মানে যেমন এখন যেমন সুন্দর দেখা যেতেছে, যেরকম সিরিয়াল বাই সিরিয়াল দেখা যেতেছে, ঠিক তখন ওই সিরিয়াল বাই সিরিয়ালে যাতে দেখা যায় এমন করতে হবে, বুঝতে পারতেছেন? আপনাদের ক্লায়েন্টরা এমন ফাইল দিয়ে দেবে যে এরকম ওয়ার্ড আর কি পিডিএফ ফাইল, সেই পিডিএফ ফাইলটাকে আপনারা গুগল ডক্সে নেবেন, গুগল ডক্সে নিয়ে আবার এরকম ভাবে সাজায় সুন্দরভাবে এরকম এখন যেভাবে সাজানো আছে এমন করে সাজায় ওই ফাইলটাকে ডাউনলোড করে আবার ক্লায়েন্টকে পাঠিয়ে দিবেন। এই হচ্ছে পিডিএফ টু ওয়ার্ড কিংবা পিডিএফ টু এক্সেল, একই প্রসেস, একই সকল কিছু। আশা করি সবাই বুঝতে পারছে। যদি কেউ না বুঝতে পারেন তাহলে কোশ্চেন করেন, আমি ক্লিয়ার করে দেবো। না, কালার আসবে না, এটা কালার আপনি পরবর্তী করে দিতে হবে, কালার আসবে না, কারণ এখানে ডাইরেক্ট একটা অ্যাপের মাধ্যমে কনভার্ট হচ্ছে, তাই কালারটা পাবেন না। জি শাহাবুদ্দিন ভাই বলেন। স্যার অন্য কোনো উপায় নেই যে ওই যে ফন্টে পিডিএফটা লেখা আছে সেই ফন্টে আসবে, পেইড ভার্সন অন্য বা উপায়? এরকম আগে তো কিছু? উপায় ছিল না, হ্যাঁ, অন্য উপায় তো দূরের কথা, আগে কোনো উপায় ছিল না, এখন তো উপায় আছে। আগে এটার কোনো উপায় ছিল না, এটা আগে ম্যানুয়ালি করতে হতো মানুষের, জানেন? ম্যানুয়ালি একটু একটু করে দেখতে হতো, একটু একটু করে করতে হতো, আর মোবাইলে করা তো ইম্পসিবল ছিল। পরবর্তীতে যখন এই জিনিসগুলো আসছে তখন মোবাইলে করা পসিবল হয়েছে, তারপরও মোবাইলে করতে অনেকটা দম বেরিয়ে যাবে। একবার পিডিএফ চালু করতে হবে, আরেকবার ওয়ার্ডে লিখতে হবে, আরেকবার পিডিএফ চালু করতে হবে, আরেকবার ওয়ার্ডে লিখতে হবে, এইভাবে করতে হবে, বুঝছেন? সেটাই। ওইভাবে আসবে না, অন্য কোনো পদ্ধতি নাই। মাঝে মধ্যে কিছু পিডিএফ ওয়ার্ডে পরিণত করলে লেখা মানে ওই লেখাটা থাকে না, অন্যরকম হয়ে যায়, মানে অন্যরকম হয়ে যায়, বাংলা হ্যাঁ, বাদ এগুলো দিয়ে ইংরেজি বাদ কনভার্টে দিয়ে এগুলো অন্যরকম। সমস্যা হবেই, হ্যাঁ, কনভার্টে সমস্যাটা হবে। তখন ওই এটা যে আপনি আপনার কিভাবে? গুগল ডক্সে যেভাবে করছেন, গুগল ডক্সে তো ফন্ট মন সবই জানেন না, সেই ফন্ট গুলো আপনার চেঞ্জ হ্যাঁ, করে দিবেন, যেভাবে যেগুলো ছিল ওইগুলো ফন্ট গুলো চেঞ্জ করবেন। এটা থেকেই বলা হয় ফরম্যাটিং। স্যার আপনার এটা ওনাদের কাছেও আছে এই জিনিসগুলা, এইগুলো নিউজ কি তাদের কাছে নাই আপনি চিন্তা করেন? তারা কি ট্রাই করে না? অবশ্যই করে, কিন্তু অবশ্যই আছে। তারা দেখে যে এটা করার পরে তাদের আরো প্যারা বাইরে যায়, মানে কাজের যে একটা যে একটু স্পিড থাকে হুম, ওটা আরো হুম, মনে হুম। করেন যে নষ্ট হয়ে যায়, তাই না? এটা কিন্তু একটা প্যারা, সম্পূর্ণ একটা প্যারা। তখন তারা কি করে, আপনারা আমাদেরকে হায়ার করে $10 $20 হাতে ধরায় দেয়, 10 ঘন্টার কাজ দিয়ে দেয়, বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়। এই কারণে তো বুঝতে কাজগুলো পারছি। আমাদেরকে দেয়। যদি যদি ইজিলি সব হয়ে যেত, যদি জাস্ট কনভার্ট করলে যদি সব কমপ্লিট হইতো, তাহলে কি আমাদের কাছে দিত এটা? তো তারাই করতো, একবার কনভার্ট করে নিয়ে তারা প্রিন্ট আউট করে দিত, কিন্তু এটা তো হয় না, মানে এই হচ্ছে প্রবলেম। আচ্ছা, যদি পিডিএফ এ স্যার, জি, যদি পিডিএফ এ যে ফন্টে ও লেখছে, লেখার পরে তো একটা ফন্ট দেওয়ার পরে তো পিডিএফ করছে, এখন ওই ফন্ট যদি আমি পিডিএফ টা ওয়ার্ডের পরে ওই ফন্টটা দেই তাহলে কি ওরকম হবে? এখানে কিন্তু একটা ফন্ট ব্যবহার করে না, এখানে অনেকগুলো ফন্ট ব্যবহার করা। এখন আপনার দেখতে হবে আপনার ক্লায়েন্ট যে দিছে, ক্লায়েন্ট যেটা দিছে এখানে সে কয় ধরনের ফন্ট ব্যবহার করছে, কি কি ফন্ট ব্যবহার করছে, এগুলো দেখতে হবে আগে আপনার। এখানে কিন্তু ফন্টের অভাব নেই, দেখছেন? কয়েক জায়গায় কয়েক ধরনের কাজ করছে, তো ওইগুলো অনেক আপনাকে কয়টা দেখতে ফন্ট হবে যে আছে। আপনার ক্লায়েন্টের ইয়াটা কেমন, আপনার ক্লায়েন্ট কি ব্যবহার করছে, ঠিক আছে? সেগুলো দেখতে হবে আগে। ঠিক আছে, ধন্যবাদ স্যার। জি। আয়েশা ফারুকী ম্যাডাম বলেন। জি স্যার, ওরা তো স্যার লেখাগুলো মানে রিডিং এর মতো দিছে স্যার। এটা কি আমরা ওই ওভাবে কিভাবে ওই যে কন্ডিশন দিয়ে কিভাবে এগুলো কি, আর এগুলো কি টাইপ করব, আর কন্ডিশন দিয়ে কিভাবে লিখবো? আমি বুঝি নাই আপনার প্রশ্ন, আমি বুঝি নাই, প্রশ্ন ক্লিয়ার করে বলেন। স্যার ওই যে ওরা যে ফাইলটা দিবে ওইটা হুম। আমি কি মানে নিজ থেকে কিভাবে ওই কন্ডিশন গুলো দিয়ে ফাইলটা করব, ওই
টাইপ, এটা কি টাইপ করতে হবে ডক্সে গিয়ে? টাইপ করতে হবে না, এতক্ষণ কি দেখাইলাম ম্যাডাম? এইভাবে আপনারা জাস্ট ওইটারে গুগল ডক্স এ রূপান্তর করবেন। আপনাদের কাছে এরকম, আমার কাছে এখন যেমন ইমেজ আছে না, এটা কিন্তু একটা ইমেজ আকারে দেখা যেতেছে, তাই না? এটাকে জি বলা হয় স্যার। পিডিএফ ফাইল। আপনার কাছে জি স্যার। আপনার কাছে দিবে এরকম পিডিএফ, মানে যেখানে আপনি কিছু লিখতেও পারবেন না, কিছু করতে পারবেন না, এমন একটা জিনিস দিবে আপনাকে। ঠিক আছে? হ্যাঁ। এমন একটা জিনিস আপনাকে দিবে। তো এই জিনিসটা দেওয়ার পরে আপনাকে এটাকে রূপান্তর করতে হবে গুগল ডক্সে। গুগল জি ডক্সে স্যার। রূপান্তর করে ওইখানে এমন করে সাজায় গুছিয়ে তারপরে তাকে ডেলিভারি দিতে হবে। এটা হচ্ছে কাজ। জি স্যার, ওই যে আর আপনাকে সাজানোটা, এটাকে, জি, মানে সাজানোটা কিভাবে সাজাবো ওইটা? এই যে এইভাবে যেভাবে আছে এইভাবে সাজাবেন। লেখালেখির বিষয়টা তো আমি আগেই দেখাই দিছি, তাই না? এখানে জি এই যে স্যার। লেখালেখির বিষয়টা দেখবেন, ইয়ার সাথে মিলাবেন, আপনার পিডিএফ এর সাথে এটা মিলাবেন, কোথায় কি লেখা আছে, কিভাবে কি আচ্ছা লেখা আচ্ছা আছে, এই লেখাগুলো দেখে দেখে আচ্ছা তারপর একটু একটু করে সাজাতে হবে। আচ্ছা আচ্ছা। জি স্যার, থ্যাংক ইউ। বুঝতে পারছেন কথা? জি স্যার, বুঝতে পারছি। দেখে মিলাই নিতে হবে। জি স্যার। ঠিক আছে। হ্যাঁ, রুদ্রনীল দাস ভাই বলেন। হ্যাঁ স্যার, আর কি এই পিডিএফ ফাইলটা আর কি আপনি যেটা দেখালেন, এই ফাইলটা তো আর কি একটা টাইপ করা ফাইল আর কি। এই ফাইলটা যদি কোনো হাতে লেখা পিডিএফ ফাইল হয়, আর কি হাতে লেখা কোনো ফাইল আর কি জেপিজি ফরম্যাটে আছে, ওইটা পিডিএফ কনভার্ট করে হয়তো ক্লায়েন্ট দিল, তা ওইটা ওই হাতে লেখা জিনিসটা কি এই আর কি পিডিএফ রিডারটা কি বুঝতে পারবে আর কি, যেটা পিডিএফ টু জি না, জি না, ওয়ার্ডে জি না, কনভার্ট করে দেবে? সেটা হবে না, সেটা হবে না। আপনার হাতে লেখা যদি কোনো ফাইল দিয়ে থাকে তাহলে হাতে লেখাটা আপনাকে দেখে দেখে তারপরে, মানে জেপিইজি থেকে, ইমেজ থেকে ওয়ার্ডে নিতে হলে সেটা দেখে দেখে আপনাকে করতে হবে। ঠিক আছে? জেপিইজি থেকে ও মোটামুটি এখনো কোনো আচ্ছা। অ্যাপ নাই। তারপরে যদি অ্যাপ পরিবর্তিত বের হয় তাহলে জানতে পারবেন। আর যে পর্যন্ত না সেই অ্যাপ বা কোনো সার্ভিস চালু হচ্ছে সেই পর্যন্ত আপনাকে এরকম ম্যানুয়ালি করতে হবে। বুঝতে পারছেন? ও মানে আচ্ছা একটু স্যার, করে এইটুকু দেখবেন, জানা ছিল। একটু করে তাকাবেন ইমেজের দিকে, তারপর আবার লিখবেন, আবার একটু তাকাবেন, তারপর আবার লিখবেন, এরকম করতে হবে। হ্যাঁ স্যার, এইটুকু জানা ছিল। জি। তাহলে মোটামুটি আর কারো কোনো সমস্যা নাই, ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ আবারও কথা হবে নেক্সট ক্লাসে। আপনারা এটা ভালো করে প্র্যাকটিস করেন, প্র্যাকটিস না করলে কিন্তু পারবেন না। ভালো করে প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আবার নেক্সট ক্লাসে কথা হবে। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।